বিনিয়োগ যে সম্মেলনটা হলো সেই সম্মেলনে বাংলাদেশের পৃথিবীর বেশিরভাগ দেশের যারা মাল্টিন্যাশনাল বিজনেস গুলো করে সেই গ্রুপ এবং কমিটি গুলোকে ইনভাইট করা হয়েছে এবং একই সময় আমাদের দেশে ইসরায়েলের প্রতি যে বিদ্বেষ এবং চরম ঘৃণা প্রকাশ করতে গিয়ে বাংলাদেশে যত বিদেশি কোম্পানি আছে যাদের বিভিন্ন আউটলেট বা বিজনেসেস আছে সেগুলোকে ইসরায়েলি কোম্পানি মনে করে তা সেগুলোর উপর বিভিন্ন দেশের প্রান্তে আক্রমণ হয়েছে। যেমন আপনি আপনার প্রতিবেদনের আগে উল্লেখ করেছেন বাটা, এটি একটি চেকোস্লোভাকিয়ার একটি কোম্পানি এবং বাংলাদেশে যুগ যুগ ধরে বাটা আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় আমাদের সাথে জাতীয় অনুভূতির সাথে সবসময় কাজ করেছে। বাংলাদেশে একটা বৃহত্তর জনগোষ্ঠী বাটার কর্ম চাঞ্চল্য এবং কর্ম যে তাদের পরিকল্পনা সেটির সাথে পুরোপুরি ভাবে জড়িত এবং একই সাথে যে বহুজাতিক কোম্পানি কেএফসি পিৎজা হাট আছে সেটি বাংলাদেশের অন্য একটি লোকাল বড় গ্রুপ ফ্র্যাঞ্চাইজ এবং এটি একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। এছাড়া যে পেপসি কোকা কোলা যেগুলোর কথাই আমরা বলি না কেন সেগুলোর বেশিরভাগই হচ্ছে সারা পৃথিবীব্যাপী বেশিরভাগ ব্র্যান্ডের ওনার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন হোটেল চেইন যেমন সেম এফএমসিজি প্রোডাক্ট গুলো বেশিরভাগ মানে যুক্তরাষ্ট্র সেন্টার অথবা ইউরোপীয় বিভিন্ন জায়গার সেন্টার। তো সেদিক থেকে আমরা বিদেশি পণ্য মনে করে আমাদের ধর্মবান মুসল্লি বা ধর্মবান মানুষ অথবা কেউ অন্ধ হবে কেউ অথবা কেউ চক্রান্ত করে এই যে বিনিয়োগ সম্মেলনকে অস্থিতিশীল করার প্রয়াসে এই হামলাগুলো করেছে এবং যারাই করেছে তারা আমরা দেখেছি প্রকাশ্যে লুটতরাজ করেছে এবং তারা নিজেরাও জাতীয় সম্পদের ক্ষতি করেছে, ভাঙচুর করেছে, পাশাপাশি বিভিন্ন যে দোকানের ভেতরে যে দ্রব্য সামগ্রী সেগুলো গণহারে বিলিয়েছে, নিজেরা লুট করেছে। তো এটি প্রথমত বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং অকার্যকর দেশ হিসেবে প্রমাণ করার একটি চেষ্টা বলে আমি মনে করি। কারণ সারা পৃথিবী থেকে যেখানে বাংলাদেশকে উন্নয়নের কাণ্ডার হিসেবে দেখার জন্য বাংলাদেশে বিভিন্ন ইপিজেড গুলো এবং বেজার যে অঞ্চলগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করার জন্য সারা পৃথিবী থেকে যেখানে সরকার প্রাণান্ত চেষ্টা করে বিনিয়োগকারীদের ছুটে বাংলাদেশে আনিয়েছে আকৃষ্ট করে, একই সময় যখন বাংলাদেশে বিদেশি যারা বিনিয়োগকারী তাদের উপর আক্রমণ, এটি একেবারে একটির সাথে একটি সম্পর্কিত। অর্থাৎ ওই টোটাল যে বিনিয়োগকারীদের মধ্যে যাতে একটি আক্রমণ একটি বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলমগীর একটু বলবেন যে এই যে আক্রমণ যারা আমরা কি এটাকে এইভাবে ব্যাখ্যা করবো যে ধর্মপ্রাণ মুসল্লিরা এই ধরনের আক্রমণের সাথে জড়িত ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, এরকম ব্যাখ্যার সুযোগ রয়েছে কিনা? নেট দুনিয়ায় কি তথ্য আছে, মানে আপনি নেটিজেন হিসেবে কি কি তথ্য পেয়েছেন এই আক্রমণের শুধু আবেগের জায়গা থেকে নাকি ভুল বোঝারও একটা সুযোগ রয়েছে নাকি ষড়যন্ত্র? এটি প্রথমত হচ্ছে যে সবকিছুরই তো উপরে অনেক সময় একটি পরিকল্পনা থাকে, অনেক সময় তাৎক্ষণিক রিয়েকশন থাকে। তো দেখা গেল যে কোনো একটা মিছিল যাচ্ছে বা একটি প্রতিবাদ সমাবেশ যাচ্ছে, আমরা দেখেছি যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি ইনস্ট্যান্ট একটি মিছিল বেরিয়েছে এবং তারা প্রতিবাদ করেছে, সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং শিক্ষকরা কর্মচারী কর্মকর্তারাও। তো এটি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। আর এই মিছিলে কোনো কোনো জায়গায় যখন মিছিলগুলো প্রদক্ষিণ হচ্ছিল বা প্রতিবাদ হচ্ছিল তখন সেখান থেকে কেউ কেউ যখন এই শোরুম গুলো আক্রমণ করে তখন কিছু কিছু আমজনতা সেটিকে না বুঝে বা সেটি চক্রান্তের অংশ হিসেবে বুঝতে না পেরে তারা ধর্মীয় আবেগের বসে অথবা তাৎক্ষণিকভাবে তারা একটি পরিস্থিতির দ্বারা মুগ্ধ হয়ে তারা শোরুম ভাঙচুর করেছে। অর্থাৎ এখানে কেউ কেউ আছে লুটতরাজ করতে গিয়েছে, কেউ কেউ আছে যারা পরিস্থিতি অশান্ত করার জন্য সাধারণ মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, আর কেউ কেউ আছে তারা এটির পরিস্থিতিতে রিয়েক্ট করেছে। অর্থাৎ দেখুন আমরা বছর পর বছর যেটি দেখেছি যে বাংলাদেশে বড় বড় বিনিয়োগকারীরা আসেন, তারা আগ্রহ দেখান, কিন্তু যেভাবে ভিয়েতনামে স্যামসাং চলে গেছে যেভাবে আমরা একসময় শুনেছি রূপালী ব্যাংক আরো বেশি একটা কিনছে, যেভাবে আমরা হাজার হাজার ডলারের প্রতিশ্রুতি শুনেছিলাম চীনের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, এভাবে আমরা শুধু প্রতিশ্রুতি ফুলঝুরি শুনেছি, কিন্তু রিয়েল টাইম যে ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু বাংলাদেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত প্রতিশ্রুতির তুলনায় কার্যকর বিনিয়োগটা অনেক 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 গুণ কম ছিল। তো এখনো আমরা অনেক প্রত্যাশা পেয়েছি, আমরা অনেক আশার বাণী দেখেছি, বিশ্বের বড় বড় মোড়লা, বিশ্বের বড় বড় ধনকুবের, বিশ্বের বড় বড় গ্রুপের মালিকরা আমাদের দেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। মাল্টিন্যাশনাল যে প্রযুক্তিবিদরা আছেন এবং যারা সারা পৃথিবীতে প্রযুক্তি বেচাকেনা করছেন, হাইটেক বেচাকেনা করছেন, তাদের সবাই আমাদের এখানে এসেছেন এবং তারা সারা জাগিয়ে তাদের আগ্রহটা প্রকাশ করেছে। কিন্তু আসলে বাংলাদেশে যে আমলাতন্ত্রটি আছে, অর্থাৎ একটি বিদেশি কোম্পানি বাংলাদেশের স্টার্ট আপ কোম্পানি করতে গেলে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়, যে পরিমাণ বিভিন্ন যে ওয়ান স্টপ সার্ভিসের নাম হলেও প্রকৃতপক্ষে যে বিভিন্ন ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স, তারপর ইনভেস্টমেন্ট অথরিটি থেকে ক্লিয়ারেন্স, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের ক্লিয়ারেন্স, তারপর বিভিন্ন ইউটিলিটি সার্ভিস থেকে ক্লিয়ারেন্স, ট্রেড লাইসেন্সের ক্লিয়ারেন্স, সব মিলিয়ে যে পরিমাণ বাধাগুলো আসে এবং বিদেশ থেকে ফান্ড আসার যে জটিলতা এবং পরবর্তী সে ফান্ড ছাড় করানো এবং পরবর্তীতে তারা ব্যবসা করতে গিয়ে যে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন আধিপত্যবাদীদের আক্রমণ, যাতে করে বিভিন্ন লোকাল বিজনেস গুলো সাপ্লাইয়ের বিজনেস গুলো যাতে লোকাল মাস্তান বা পলিটিক্যাল নেতাদেরকে দিতে হয়, বিভিন্ন ভাবে যারা যেভাবে ধাপে ধাপে ঘুষ দুর্নীতি মানে জালে আবর্তিত হয়, আমরা বৈশিষ্ট্য তুলে ধরি আমাদের
এক সময় আরব যুক্তরাষ্ট্রের অন্যতম ধনকুবের বাঙালি বাংলাদেশে অনেক বড় একটি বহুতল ভবন করতে চেয়েছিল। তিনি অনেকদিন ঘুরেছেন, কিন্তু পরবর্তী দেখা গেছে তারই কনসেপ্ট নকল করে আপনার শিকদার গ্রুপকে বিভিন্ন অজুহাতে টেন্ডারের বিভিন্ন শর্তগুলো ঢুকিয়ে দিয়ে কাজটা দিয়ে দেওয়া হয়েছিল, এবং আলটিমেটলি বিল্ডিংটা কিন্তু শেষ হয় নাই। অথচ যারা এসেছিল তারা, তিনি কিন্তু আমার সাথে বসেছিলেন, এবং তার আগ্রহ এবং তার যে দেশের প্রতি প্রেম, স্বদেশ প্রেমের কারণে কিন্তু বিদেশ থেকে এসে তিনি তার সারা জীবনের উপার্জন থেকে বাংলাদেশে কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি আমরা তিনি একদম শেষ পর্যায়ে ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, আপনি একটু শেষ করে আমি যেটা মনে করি যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেটি যদি পরবর্তী রাজনৈতিক সরকারগুলোকে টেনে নিয়ে না যায়, এবং দেশে যদি সত্যিকার ভাবে আমলাতন্ত্রের এবং এই যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রকৃত পক্ষে ওয়ান স্টপ সার্ভিস, যেটির এখন কথা বলা হচ্ছে যে একটা সেন্টার গড়ে তোলা হবে, সেটি যদি কার্যকর না হয়, এবং সবাই যদি নিজেদের স্বদেশ প্রেমের তাগিদে আমরা বিদেশিদের বিনিয়োগকে সহানুভূতির দিকে না দেখি, সহযোগিতার দিকে না দেখি, এবং কার্যকরভাবে যদি বিনিয়োগটা প্রতিষ্ঠিত না হয়, তাহলে আলটিমেটলি এই সম্মেলন চলতেই থাকবে প্রতি বছর। আগেও যেভাবে হয়েছে, যেমন অন্তর্বর্তী সরকার একটি পলিসিতে তারা সম্মেলন করেছে, কিন্তু আলটিমেটলি এই সম্মেলনের যে মূল যে রেজাল্ট, আমরা যেটা মানে সরকার আসবে সেরকম কোনো প্রকল্প চলে না। ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, আপনি আমাকে থামাতে হচ্ছে, আমি শেষ করতে যাব। পেতে হলে এটি ধারাবাহিকতা লাগবে, পলিসি মেকারদের ধারাবাহিকতা লাগবে, নীতির প্রতি সমর্থনে ধারাবাহিকতা লাগবে।